আছেন যত বাংলাদেশি বায়ু বোনেরা, কিভাবে করে ডাকাতি পাশানো হইয়া মানুষের দ্বন্দ্বইটা খাই গনি দয়া হইয়া বন্ধু হে। কেহ আবার চিন্তাই করে শহর বন্দরে, কেহ আবার পকেট মারে রেল স্টিমারে, রং বিরঙ্গের মানুষ বানায় দুনিয়ার ভিতরে বন্ধু হে। মানব জনম লইয়া বেটায় জানোয়ার হয়, মানুষ হইয়া মানুষ মারে প্রাণে নাহি সয়। কেমন করে হলো মানুষ পাই না পরিচয় বন্ধু হে। ডাকাইতে করে ডাকাতি দয়া মায়া নাই, কত মানুষ মারে তারা পেপারেতে পায়। মা বোনেরও ইজ্জত লুটে পশু হইয়া বাই বন্ধু হে। কত ডাকাই দেখিলাম গো বাংলার ভিতরে, সুয়াসের চাইল লইয়া যায় গো পাইলেই অন্ধকারে, মানুষেরও মার খাইয়া রাস্তায় পড়ে মরে বন্ধু হে। কি বলিব ডাকাইতের কথা বলতে নাই আর পারি, এমন একজন ডাকাত ছিল নরসিংদে তার বাড়ি। ধীরে ধীরে বলবো এখন শোনেন তার কাহিনী বন্ধু হে। নরসিংদীতে বাড়ি তাহার বেনজি তার নাম, এক মায়ের একটি ছেলে সবাতে জানাই। অনেক বড় ডাকাত ছিল ইতিহাসে পাই বন্ধু হে। অনেক দিনের আগের কথা সবাই জানে না, বৃদ্ধ যারা জানে তারা বলে তার ঘটনা। কিভাবে তে হলো ডাকাত শুনেন 10 জনা বন্ধু হে। সালে বড় অভাব ছিল, হাজার হাজার গরিব মানুষ না খাইয়া মরিল। লঙ্গরখানা সরকারে যে খাওয়াইতে লাগিল বন্ধু হে। ধনী মানুষ যারা ছিল ধনের অভাব নাই, অভাবেতে মানুষ মরে চাইয়া দেখে নাই। না খাইয়া কত শিশু করে হায় রে হায় বন্ধু হে। এই দেখিয়া বেনুজিয়ে কোন কাজ করিল, মায়ের কাছে গিয়া তখন বলিতে লাগিল, ডাকাতি যে করমু মাগো তুমি হুকুম করো বন্ধু হে। এই ঘটনা নরসিংদী ডিস্ট্রিক্টের ভিতরে। তার নাম বেনুজি ডাকাত। সে এক মায়ের একটি সন্তান। সে কিন্তু কবি ছিল, ওই আমলের অনেক বড় শিক্ষিত ছিল সে। 1350 সনের অভাব এই বাংলার ভিতরে মারাত্মকভাবে পড়ে গেছিল। তখন
হাজার হাজার মানুষ না খাইয়া কত লোক প্রাণ হারিয়েছে, কিন্তু যারা ধনী মানুষ ছিল তারা কেউ কোনো গরিবকে সাহায্য করে নাই। তখন বেনজি তার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে আস্তে আস্তে ডাকাতি করতে শুরু করলো। এই ঘটনা আপনারা মনোযোগ সহকারে শুনলে আশা করি প্রত্যেকের কাছেই ভালো লাগবে। মায়ে বলছে, ওরে বাবা তোমাকে জানাই, ডাকাতি করিবা কেন বলো আমার খাই, তোমার কিসের অভাব আছে এই না দুনিয়ায় বন্ধু হে। কথা শুনে বেনজিয়ে বলে মায়ের দ্বারে, আমার যত সম্পদ আছে দেও না গরিবেরে, না খাইয়া কত মানুষ ঘুরে দাঁড়ে দাঁড়ে বন্ধু হে। আমি যে ডাকাতি করব ধনী লোকের ঘরে, টাকা পয়সা এনে আমি দিব গরিবেরে, খাইব না মাগো ডাকাতি যে করে বন্ধু হে। বাবা লাজার বেটা বালা মা বালা হইজি, গাইবা লাজার বাসুর বালা দুধ বালা হইগি, বেনজির কথা শুনে খুশি হয় দুঃখিনী বন্ধু হে। মায়ে বলছে, ওরে বাবা বলি তোমার ঠাই, ডাকাতি করিবা তুমি ধনির গরে তাই, সাবধানে কইরো ডাকাতি ধরা পইরো নাই বন্ধু হে। অস্ত্রপাতি নাইগা তাহার মনে মনে ভাবে, কিভাবে ডাকাতি এখন বেনজি করিবে, ছুরি একটা বানাইয়া লইল যে হাতে বন্ধু হে। তাহার না বাড়ি হইতে 10 মাইল দূরে হয়, জমিদারের বাড়ি ছিল দিলাম পরিচয়, সেই বাড়ি করবে ডাকাতি মনে মনে কয় বন্ধু হে। চারিদিকে ওয়াল করা জমিদারের বাড়ি, চার গেটে 4 পুলিশ আছে করে পাহাড়দারি, কেমনে ঢুকিব এখন জমিদারের বাড়ি বন্ধু হে। এখন তার জীবনের প্রথম ডাকাতি করবে তার বাড়ির পাশের দিকে, তার বাড়ি থেকে 10 মাইল দূরে বিরাট এক জমিদারের বাড়ি। সেই জমিদারের বাড়ি সে অতি প্রথম ডাকাতি করবে, মনে মনে এই কল্পনা সে করিতেছে, কিন্তু এত বড় জমিদার বাড়ি কিভাবে ডাকাতি করবে, তার কাছে কোনো অস্ত্র নেই। তখন মনে মনে চিন্তা করতেছে যে আমি অতি প্রথম ওই জমিদার বাড়ি একটি পত্র পাঠাইব কিছু টাকার জন্য, যদি পত্র পাইয়া টাকা জমিদার সাহেব নাই দেয় তাহলে ঠিকই তার বাড়িতে ডাকাতি করব। মনে মনে চিন্তা করে করি কি এখন, পত্র একটা পাঠাইব টাকারই কারণ, এই মনে মনে চিন্তা করে করি কি এখন, পত্র একটা পাঠাইব টাকারই কারণ, এই ভাবিয়া পত্র লিখতে বসিল তখন বন্ধু হে। পত্রের মাঝে লিখলো তখন ওগো জমিদার,
50,000 টাকা দিবেন আমারই দরকার। আমার নাম বেনজি ডাকাইত বলিলাম তোমায় বন্ধু হে। এই লেখিয়া বেনজি পত্র দেয় পাঠাইয়া, পত্র যখন জমিদারে গিয়াছে গো পাইয়া, জমিদারের অঙ্গে যেমন গেছে আগুন লাইগা বন্ধু হে। জমিদারে যখন বেনজির পত্র পাইল, পত্র পাইয়া জমিদার মনে মনে বিরাট ধরনের গুসা নিল যে কত বড় সাহস, কত বড় সাহস সে আমার বাড়িতে ডাকাতি করবে। যাক দেখা যাক, আমি তাকে দেখাই দিব যে ডাকাতির যে কি মজা। জমিদারে বলছে তখন মনে গোসা হইয়া, কত বড় ডাকাই তুমি দিমু যে শিখাইয়া, কত বড় সাহস তোমার আমাকে চিনো না বন্ধু হে। জমিদারে বলছে তখন মনে গোসা হইয়া, কত বড় ডাকাই তুমি দিমু যে শিখাইয়া, কত বড় সাহস তোমার আমাকে চিনো না বন্ধু হে। যে ঠিকানা দিয়েছিল ডাকাত বেনজি, ফিরত চিঠি পাঠাইল জমিদার তখনই, চিঠির ভিতর লেখলো টাকা দিব না আমি বন্ধু হে। জমিদারের চিঠি পাইয়া ডাকাত বেনজি আবারও যে লেখা দিল জমিদারের বাড়ি, ডাকাতি যে করবো আমি তোমারও না বাড়ি বন্ধু হে। সামনের মাসের 1 তারিখে ওগো জমিদার, সামনের মাসের 1 তারিখে দিনের 12টায়, আমার নাম ডাকাইত বেনজি তোমাকে জানাই, টাকা পয়সা রেডি রাইখো বলতেছি তোমায় বন্ধু হে। তখন বেনজি জমিদারের চিঠি পাইয়া বেনজি আবার চিঠি লিখলো যে আমি বেনজি ডাকাইত তোমার বাড়িতে সামনের মাসের 1 তারিখে দিনের 12টার সময় আমি ডাকাতি করব। কিন্তু জমিদার মনে রেখো, তোমার টাকা পয়সা সোনা গয়না যা আছে তুমি সম্পূর্ণভাবে রেডি রাখবা, আমি আইই যেন সমস্ত কিছু তৈয়ার পাই, তা না হলে কিন্তু তোমার জীবন রাখবো না। পত্র পাইয়া জমিদারে কোন কাজ করিল, সতে সতে পুলিশ আইনা বাড়ি ঘেরাও দিল, সোনা গয়না টাকা পয়সা দোতালায় রাখিল বন্ধু হে। পত্র পাইয়া জমিদারে কোন কাজ করিল, সতে সতে পুলিশ আইনা বাড়ি ঘেরাও দিল, সোনা গয়না টাকা পয়সা দোতালায় রাখিল বন্ধু হে। যেই তারিখ দিয়াছিল ডাকাত বেনজি, ডাকাতি করিতে এখন হইয়া গেল রেডি, মোটর সাইকেল সাজাইল বেনজি তখনই বন্ধু হে। যেই তারিখ দিয়াছিল ডাকাত বেনজি, ডাকাতি করিতে এখন হইয়া গেল রেডি, মোটর সাইকেল সাজাইল বেনজি তখনই বন্ধু হে।
জামা কাপড় বেনুজি পরিয়া হুন্ডার সামনে কলার সরি লইল বান্দিয়া মায়ের কাছে যাইয়া তখন লইল যে দোয়া বন্ধু হে। 11টায় ছেড়ে দিল হুন্ডা যে তখন 11টা 45 পৌঁছিল যখন প্রথম গেটে দারোয়ানে বলতেছে এখন বন্ধু হে। বেনুজি এক মোটর সাইকেল সাজাইল, সে সুন্দর ভালো ভালো জামা কাপড় পরিয়া এক ছড়ি কলা মোটর সাইকেলের সামনে নিয়ে আস্তে আস্তে জমিদার বাড়িতে চলে গেল। প্রথম গেটে যখন বেনুজি গেল, যাওয়ার পরে প্রথম গেটের দারোয়ানে বলতেছে আপনি কে? আজকে এই সময় আপনি কোথাও যাইতে পারবেন না। ডাকাইত বেনুজি বলতেছে দেখো, এই জমিদার আমার আপন শ্বশুর, আমি ওনার মেয়ের জামাই। আজকে শুনলাম নাকি আমার শ্বশুর বাড়ি ডাকাতি হবে, এর জন্য আমি আজকে দেখতে চলে আসলাম, আমাকে ছেড়ে দাও। দারোয়ানে বলছে তখন বেনুজির দাঁড়ি, কোথায় আপনার হলো বাড়ি, পরিচয় দেন মোরে। বেনুজি পরিচয় দিল দারোয়ানের সামনে বন্ধু হে। দারোয়ানে বলছে তখন বেনুজির দাঁড়ি, কোথায় আপনার হলো বাড়ি, পরিচয় দেন মোরে। বেনুজি পরিচয় দিল দারোয়ানের দাঁড়ি বন্ধু হে। বেনুজি কয় ও দারোয়ান বলি তোমার দাঁড়ি, জমিদারের জামাই আমি চিনো না আমারে। কথা শুনে দারোয়ানে দিল তখন ছেড়ে বন্ধু হে। এইভাবেতে পার হইয়া যায় ডাকাত বেনুজি, ধীরে ধীরে ঢুকলো যাইয়া জমিদারের বাড়ি। মোটর সাইকেল নিচে রাইখা উঠলো তাড়াতাড়ি বন্ধু হে। এইভাবেতে পার হইয়া যায় ডাকাত বেনুজি, ধীরে ধীরে ঢুকলো যাইয়া জমিদারের বাড়ি। মোটর সাইকেল নিচে রাইখা উঠলো তাড়াতাড়ি বন্ধু হে। জমিদারের ঘরে যাইয়া ঢুকিল যখন, জমিদারকে দইরা বলে কি করবা এখন, তোমাকে মারিয়া ফেলবো বলিল তখন বন্ধু হে। জমিদারের ঘরে যাইয়া ঢুকিল যখন, জমিদারকে দইরা বলে কি করবা এখন, তোমাকে মারিয়া ফেলবো বলিল তখন বন্ধু হে। কথা শুনে জমিদারে কাপে থরথরাইয়া, জীবনে মাইরো না তুমি টাকা যাও গা লইয়া। টাকা পয়সা যত আছে দিল যে বান্দিয়া বন্ধু হে। টাকা পয়সা লইয়া ডাকাইত কোন কাজ করিল, জমিদারকে হুন্ডার সামনে বসাইয়া লইল। ধীরে ধীরে বেনুজিয়ে চলিতে লাগিল বন্ধু হে। এখন জমিদার বাড়িতে ঢুইকা দোতলায় উঠা জমিদারকে পিস্তল ধরলো, ছুরি ধরলো। ছুরি ধরে বলতেছে যে এখন জমিদার তুমি কি করবা, তোমার আর রেহাই নাই।
আমি তোমাকে পত্র দিয়েছিলাম যে আমাকে তুমি 50,000 টাকা দাও। এই টাকা আমার জন্য না, এই টাকাই যে গরিবের জন্য। আজকে কত গরিব না খাইয়া মারা যাচ্ছে এবং শিশু অনাহারে হায় হায় করছে, মায়ের দিকে দুধ নেই। তুমি এত লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে তুমি 50,000 টাকা দিলা না। এখন তোমার টাকা পয়সা স্বর্ণ যাবতীয় যা আছে সমস্ত কিছু তুমি আমাকে দাও, তা না হলে তোমাকে মেরে ফেলবে। তখন জমিদার টাকা পয়সা স্বর্ণ অলংকার যাই কিছু ছিল সমস্ত কিছু বেনুজির কাছে দিয়ে দিল। তখন বেনুজি করলো কি, জমিদারকে দোতলার থেকে নামায়া হুন্ডার সামনে বসায়া বলতেছে, এই জমিদার, তুমি এই যে শত শত পুলিশ এনে বাড়ি ঘেরাও দিয়েছ, তুমি তাদেরকে বলো যে তোমরা কি করলা, এই ডাকাতি করে আমার সমস্ত কিছু লয়ে যাইতেছে, এই কথা তুমি বলো। টাকা পয়সা লইয়া ডাকাই তুম কাজ করিল, জমিদারকে হুন্ডার সামনে বসাইয়া লইল। ধীরে ধীরে বেনুজিয়ে চলিতে লাগিল বন্ধু হে। বেনুজি কয়, ও জমিদার বলি তোমার দ্বারে, লোকজনের বলো তুমি ডাকাতি যাই করে, কি করলা পাহারা দিয়া তোমরা যে আমারে বন্ধু হে। দুই মাইলো আসিয়া টাকায় দিল না মাইয়া, এখন তুমি চলে যাও গো দাবি রাইখো না, তোমার টাকা গরিবের দিব বিলাইয়া বন্ধু হে। দুই মাইলো আসিয়া টাকায় দিল না মাইয়া, এখন তুমি চলে যাও গো দাবি রাইখো না, তোমার টাকা গরিবের দিব যে বিলাইয়া বন্ধু হে। এই বলিয়া বেনুজি আসিল চলিয়া, টাকা যত গরিবের দিল দান করিয়া, এইভাবে পেদনির বাড়ি ডাকাতি যায় কইরা বন্ধু হে। এই বলিয়া বেনুজি আসিল চলিয়া, টাকা যত গরিবের দিল দান করিয়া, এইভাবে পেদনির বাড়ি ডাকাতি যায় কইরা বন্ধু হে। ঢাকা শহর চলে গেল ডাকাত বেনুজি, গোপনে যে খবর লইল করিতে ডাকাতি, ঘুরতে ঘুরতে পাইল একজন বড় মালের পাটি বন্ধু হে। এখন সে গ্রাম ছেড়ে ঢাকা শহর চলে আসবে। এই ঘটনা 1350 সনের ঘটনা। এটা যারা বৃদ্ধ লোক তারা অনেক ইতিহাস জানে, এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখন ঢাকা শহর বেনুজি ঢাকায় এসে মনে মনে খুঁজে কার কত টাকা আছে, কোন দিকটা ডাকাতি করা যায়, এই চিন্তা ভাবনা করে ডাকাতি করে গরিবকে দান করবে, তার মনে এই কল্পনা। কিন্তু যখন তার টাকা পয়সা শেষ হইয়া যায় তখন তার মায়ের কাছে চিঠি লেখে, তার মায় তার খাওয়ার টাকা পাঠায়, কিন্তু ডাকাতির পয়সা সে 1 পয়সা খায় না, 1 পয়সা রাখে না। ঢাকা শহরে সে তখন পাইল এক বিরাট বড় লোক, সে বিদেশে ব্যবসা করে, বিমান নিয়ে সে সৌদি আরব যাবে মালের জন্য। তখন বেনুজি করলো কি, তার ওই পোশাক ছেড়ে দিয়া একদম সাদা চুল, সাদা দাড়ি, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, একদম হাজি সাইজা ওই বড় লোকের কাছে গিয়ে বলতেছে যে আপনি সৌদি আরব যাইবেন, আমিও সৌদি আরব যাবো, আপনার বিমান ভাড়া আমি অর্ধেক দিয়ে দিব, আমাকে লইয়া যান। তখন ওই বেটায় তারে সৌদি আরব লইয়া যাওয়ার জন্য রাজি হয়েছে। ঢাকা শহর চলে গেল ডাকাত বেনুজি, গোপনে যে খবর লইব করিতে ডাকাতি, ঘুরতে
ঘুরতে ঘুরতে পাইল একজন বড় মালের পাটি বন্ধু হে। বিদেশেতে ব্যবসা করে ধনী এক বেটায়, বিমান একটা ভাড়া করলো বিদেশ যাওয়ার আশায়। কোটি টাকার ব্যবসা করে এইও না বেটায় বন্ধু হে। এই দেখিয়া ডাকাই তখন কোন কাজ করিল, লম্বা জামা পইরা তখন হাজি সাজিল। বুড়া লোক সাজিয়া তখন বেটার কাছে গেল বন্ধু হে। বেনজিয়ে যাইয়া বলছে ওই বেটারও দাঁড়ে, আমি যাব সৌদি আরব লইয়া যাও মামুরে। বিমান ভাড়া অর্ধেক দিমু বলতেছি তোমারে বন্ধু হে। কথা শুনে ওই বেটাই যে রাজি হইয়া গেল, বিমানে উঠাইয়া তার সারিয়া যে দিল। বাতাসের মতো বিমান যাইতে লাগিল বন্ধু হে। কথা শুনে ওই বেটাই যে রাজি হইয়া গেল, বিমানে উঠাইয়া তারে রাজি হইয়া গেল। হঠাৎ করে পিস্তল বাইরা, হঠাৎ করে বেনজিয়ে পিস্তল বাইর করিয়া ওই বেটার বুকের মাঝে পিস্তল রেখে গাইয়া টাকা লইয়া চলে আসলো ফেরা শুইতে নাইমা বন্ধু হে। হঠাৎ করে বেনজিয়ে পিস্তল বাইর করিয়া ওই বেটার বুকের মাঝে পিস্তল রেখে গাইয়া টাকা লইয়া চলে আসলো ফেরা শুইতে নাইমা বন্ধু হে। টাকা লইয়া চলে আসলো বুকের বিলাইয়া দিল, একটি পয়সা হাতে রাখে না। এমন ডাকাইতেই জগতে আমি কবু দেখি না, মনোযোগে শুনেন সবে কেমন ডাকাই ছিল দুনিয়া। তারপরে যে কি করিল, আবারও ডাকাতি করলো গরিবের পাশেতে দাঁড়া। ডাকাতির টাকা যত গরিব দান করে দে, নিজের কাকা খেয়ে ডাকায় ও বাইরে ডাকাতিতে যায়। অনেক কেসো হইয়া গেল, সিআইডি পাশে লাগিল ধরতে, তারে সরকার হুকুম দেয়। অনেক পুলিশ খুঁজে তারে ধরিতে যে পারে
দোয়া করে, আল্লাহর কাছে করে প্রার্থনা। খাবার যত টাকা ছিল সব টাকা ফুরাইয়া গেল, মায়ের কাছে পত্র যে পাঠায়, ফুলবাইরা ব্রিজের উপর আসি মাগো এখন টাকায় আমার নাইয়ার হাতে, তাড়াতাড়ি দিবেন পাঠাইয়া। এখন সে ফুলবাড়িয়া ব্রিজের ঠিকানা দিয়া তার মায়ের কাছে পত্র পাঠায় যে মা, আমার যত খাওয়ার টাকা ছিল এখন আমার কাছে আর 1 টাকাও নাই, আমি ফুলবাড়িয়া ব্রিজের ঠিকানা সুন্দরভাবে সে লেখা দিল, এই ঠিকানায় তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে টাকা পাঠাইতে হবে, তা না হলে আমার খাওয়ায় অনেক কষ্ট হবে। আবার যাইয়া দমির করে গেল যে করতে ডাকাতি, 1 লক্ষ টাকা আনিল তখন। ফুলবাইরা ব্রিজে যাইয়া জনপতি দেয় 10 টাকা, সিআইডি দেখিয়া পেল, সিআইডি পিছন সারে না। সিআইডি দেখে চাহিয়া গরিব যত লোক ডাকিয়া, টাকা পয়সা দেয় গো ডাকিয়া, এই দেখিয়া সিআইডি তাই যতক্ষণ হইয়া যায়, এমন ডাকায় আমি আর তো ও হাইরে কবু দেখি না। কিছু খায় না বেনুজিয়ে, দেখলো তখন সিআইডি, এইভাবেতে 7 দিন চলে যায়। সময় সময় পানি খাই গো হোটেলেতে যাইয়া ভাই, ডাকাতির টাকা পয়সা ও বাইরে গরিবকে যেতে। এখন সে ফুলবাড়িয়া ব্রিজের মধ্যে দাঁড়ায়, যত গরিব মানুষ আছে খানা পানি কিছুই খাইতে পারে না, তাদেরকে ডাইকা আইনা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এরকম করে সে দান করে, কিন্তু 7 দিন হয়ে যায় সে কোনো খানা পানি খায় না। তার পিছনে সিআইডি বাজা, সিআইডি এই ঘটনা দেখা সিআইডি মনে মনে বলতেছে, সর্বনাশ, বেনুজি ডাকায়, কত বড় ডাকায়, কিন্তু এরকম ডাকাই তো আমি দেখি না। সে আজকে 7 দিন আমি নিজ চোখে দেখতেছি সে কোনো খানা খায় না, সময় সময় হোটেলে যাইয়া একটু একটু পানি খায়, কিন্তু সে হাজার হাজার টাকা মানুষকে দান করে, কিন্তু সে টাকা খায় না। এইটার কি কারণ সেটা আমার বুঝতে হবে এবং জানতে হবে। সিআইডি দেখে চাহিয়া গরিব যত লোক ডাকিয়া, টাকা পয়সা দেয় গো ডাকিয়া, এই দেখিয়া সিআইডি তাই যতক্ষণ হইয়া যায়, এমন ডাকাই আমি বাইরে ও হাইরে কবু দেখি না। কিছু খায় না বেনুজিয়ে, দেখলো তখন সিআইডি, এইভাবেতে 7 দিন চলে যায়। সময় সময় পানি খাই গো হোটেলেতে যাইয়া ভাই, টাকা দিল টাকা পয়সা ও বাইরে গরিবকে যেতে। আর দিনের দিন পিউন আইসা টাকা
ডাকতেছে বেনজি কইয়া ডাক শুনিয়া পিউনের কাছে যায়। পিউনের কাছে যাইয়া টাকা বুঝা তখন আবার লয়। আর দিনের দিন পিউন আইসা ডাকতেছে বেনজি কইয়া ডাক শুনিয়া পিউনের কাছে যায়। পিউনের কাছে টাকা লইয়া খাইতে তখন হোটেল যায়। তখন আবার হোটেলেতে ওহো বাইরে খানা খাইতে যায়। ঠিক আর দিনের দিন পিউন আইসা ফুলবেড়া ব্রিজের উপর দাঁড়ায়া বেনুজি বেনুজি করে ডাকতেছে। তখন বেনুজি পিউনের ডাক শুনিয়া পিউনের কাছে যেয়ে বলতেছে, কি ভাই, যে আপনার নামে কিছু টাকা আছে। টাকা দিল, টাকা লইয়া আবার বেনুজি হোটেলে যায়। কিন্তু সিআইডি তার পিছনে পিছনে আসে। সিআইডি দেখতেছে, দেখা তাজ্জব হইয়া যায়, এটা আমার আরো অনেক কিছু দেখার আছে। এটা কিরকম ডাকায়, এটা ঢাকায় না অন্য কিছু না কোনো ফিরিস্তা, এটা আমার দেখতে হবে। তখন হোটেলে যাইয়া ওই টাকা দিয়ে খাইতেছে। খানা খাওয়া শেষ হইল, সিআইডি পাশে বসিল। সিআইডি যে জিগায় তখন অনেক টাকা দান করিলেন, খানা খাইতে দেখি না। পিউনে যে দিল টাকা এই ঘটনায় আমি বুঝি না। খানা খাওয়া শেষ হইল, সিআইডি পাশে বসিল। সিআইডি যে জিগায় তখন অনেক টাকা দান করিলেন, খানা খাইতে দেখি না। পিউনে যে দিল টাকা এই ঘটনায় আমি বুঝি না। সিআইডি কয় বেনুজিরে ভেঙ্গে বলেন আমার দ্বারে, দয়া করে বলবেন ঘটনা। কত টাকা দান করিলেন, সাথীর কিছু খাইলেন না। পিউনে যে টাকা দিল, পিউনে যে দিল টাকা, এখন আপনি খাইলেন খানা। সালের আগেই কিন্তু বেনুজি এমএ পাস, এবং সে উচ্চ শ্রেণীর লোক। সে বুঝতে পারল যে এই বেটা সিআইডি আমাকে পুরাপুরি চিনছে। সিআইডির কাছে সমস্ত কথাই ভেঙ্গে বলবো, কিন্তু সে আমাকে কিছুই করতে পারবে না। তখন বেনুজি সিআইডিরে বুঝায়া এক গোপন জায়গায়, নীরব জায়গায় যেয়ে বসলো। বৈশা আস্তে আস্তে তার মনের ব্যথা, কি দুঃখ জ্বালা যন্ত্রণা সে বলতেছে, কিভাবে ডাকাতি নামলো, কেন ডাকাতি করলো, এটা সিআইডির কাছে ঘটনা খুলে বলতেছে। বিদ্যা বুদ্ধি অনেক ছিল, বেনুজি চিনতে পারলো সিআইডি যে হলো এই বেটায়। গোপনে যে নিয়া গেল গোপন কথা বলিতে, বেনুজি কয় সিআইডি রে আমার নাম বেনুজি যে হয়। বিদ্যা বুদ্ধি অনেক ছিল, বেনুজি চিনতে পারলো সিআইডি যে হলো এই বেটা। গোপনে নিয়া গেল গোপন কথা বলিতে, বেনুজি কয় সিআইডি রে আমার নাম বেনুজি যে হয়। গরিবেরও কষ্ট দেখা আমি যে সইতে পারলাম না, মায়ের হুকুম লই যে তথ্য না। টাকা
ডাকাতি করিয়া আমি গরিব রে দান করি ভাই, দান করিলাম যত টাকা, ও টাকা ডাকাতির ভাই। পিউনে যে টাকা দিব এই টাকা মায়ে পাঠাইলো, হোটেলেতে খাইতে তখন যায়, কথা শুনে সিআইডি রে তাজ্জব তখন হইয়া যায়, এইটাই আবার কেমন মানুষ, এমন মানুষ আমি না আর পাই। সিআইডি কি করিল বেনজিরে বলতে লাগলো, মহাপুরুষ বলিয়া বনায়, আমি যে সিআইডি মানুষ বলতে এসি আপনার ঠাই, আপনারে ধরতে আমি ওহ ভাই গো খুঁজিয়া বেড়াই। সিআইডি কি করিল বেনজিরে সিআইডি কয় বেনজিরে মুড়ি থবই আপনার দ্বারে, এই বলিয়া পায়ে পড়ে যায়, এমন মানুষের দিলে পাবো না আর দুনিয়ায়, দয়া করে করবেন মুড়ি ও মুর্শিদ বলি যে আপনার। সিআইডি সেও একজন জ্ঞানী ব্যক্তি, সে বুঝতে পারল যে বেনুজি তাকে ডাকাইত বলা যায় না, সে গরিবের দরদি, গরিবের বন্ধু, সে একজন তার হৃদয়বান ব্যক্তি, সেই মানুষ, তার জন্য ডাকাতি জায়েজ। তবে আমি সিআইডি হলে কি হবে, এমন হৃদয় তো আমার কাছে নেই, তাকে আমি ছাড়বো না, তার কাছে আমি বয়াত হয়ে যাব। আল্লাহ রাসূলের হুকুম আছে বয়াত হওয়া। আমি এই পৃথিবীতে মনে হয় এরকম মানুষ যে পাবো, আল্লাহ পাক আমাকে মিলাই দিবে, যদি ভাগ্য আমার না হয় তো তার কাছে মনোনীত। তখন সিআইডি বেনজির কাছে বলতেছে, দেখেন আপনি আমার মুর্শিদ, আমি আপনাকে মুর্শিদের মতন শ্রদ্ধা করি এবং আপনি আমার গুরু, আপনি আমার পীর, আমার জীবন যৌবন সকল কিছু, আমার দেহ প্রাণ মন সমস্ত কিছু আমি আপনার হাতে, আপনার চরণে বিলাই দিতে চাই। সিআইডি কয় বেনজিরে মুড়ি থবই আপনার দ্বারে, এই বলিয়া পায়ে পড়ে যায়, এমন মানুষের দিলে পাবো না আর দুনিয়ায়, দয়া করে করবেন মুড়ি ও মুর্শিদ বলি যে আপনার। বেনজিরে কি করিল সিআইডি রে মুড়ি করলো, বাক্য তখন দিয়াছিল ভাই, নামাজ পড়বা রোজা রাখবা মিথ্যা কথা বইল না, রাসূল আল্লাহর আইন মানিবা, এই বলিয়া করে দেই বিদায়। টাকা পয়সা যত ছিল সব টাকা দান করিল, ডাকাতি যে করতে আবার যায়, কখন যাইয়া ধরা পড়ে পুলিশের হাতে ভাই, হাজতেতে দিল তারে, 1 মাস পরে রায় হবে যে ভাই। পেপারেতে খবর দিল বেনজিরে ধরা পড়লো, খবর শুনে বেনজির মা দুঃখিনী খবর পাইয়া চলে আসলো জেলখানায়, বেনজিরে দেখতে গেল ওহ বাইরে হাজত খানায়।
পেপারেতে খবর দিল বেনজিরে ধরা পড়লো, খবর শুনে বেনজির মায় মা দুঃখিনী খবর পাইয়া চলে আসলো ঢাকায়, বেনজিরে দেখতে গেল ওহো বাইরে হাজত খানায়। হাজত খানার হুকুম লইয়া বেনজিরে দেখে যাইয়া একা বসে কান্দে নিরালায়, মা দুঃখিনী দেখা তারে নয়ন জলে বুক বাসায়, মায়েরে বুঝাইতে লাগলো ও মা গো চিন্তার কারণ নাই। যখন বেনুজি ধরা পড়ল তখন এটা পেপারে দেওয়ার পরে তার মা দুঃখিনী খবর পেয়ে দৌড়াইয়া ঢাকা শহর আইসা হাজতখানা হুকুম পাইয়া বেনুজিকে দেখতে গেল। এখন যাইয়া দেখে বেনুজি একা নিরালয় বসা কাঁদতেছে, আর কি জানি ধ্যানের মধ্যে কি সাধনা করে মনে মনে কি ভাবে কি বলে সেই জানে। তখন যে তার মায় যখন ডাক দিল, তার মায়ের কাছে আইসা বলে, মা আমি যদি সত্যিকার ভালো কাজ করি থাকি তাহলে আমাকে কেউ রাখার শক্তি নাই, আর যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে আমার ঠিক পাপের বিচারই হবে। এইটা নিয়ে তুমি কোনো ভেবো না, কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না, আমি অল্প দিনের ভিতরেই জেল থেকে মুক্তি পাবো, চলে আসবো, তোমার কোনো চিন্তা নাই, তুমি বাড়ি চলে যাও। ভালো যদি করে থাকি উদ্ধার করবে পাকে বাড়ি, তুমি মাগো বাড়ি চলে যাও। কেঁদে কেঁদে চলে আসলো ছেলে রাইখা দুঃখী মায়, খবর পাইল গরিব জানা ও বেনজি আছে জেলখানা। এইভাবে খবর সারা বাংলাদেশের মধ্যে পড়ে গেল। যারা গরিব মানুষ তারা এই খবর শুই না, হাজার হাজার গরিব মানুষ মিছিল করতে করতে জেলখানায় যায় বলতেছে যে আমরা বেনজির মুক্তি চাই, তা না হলে জেলখানা ভেঙে ফেলব। তখন এই দেখা অনেক হাজার হাজার দারোগা পুলিশ তাদেরকে রাখতে পারে না। তখন নিজের সরকার আইসা মনে মনে চিন্তা করলো যে একজন ডাকাত, এই ডাকাইতের পিছনে হাজার হাজার মানুষ মিছিল করে, এইটার কি গোপন রহস্য আছে, এটার যেই কোনো রহস্য আছে সেটা আমার জানতে হবে। আস্তে আস্তে শুনেন, মনোযোগ সহকারে শুনবেন আপনারা, এখানে যারা আছেন। আমার এই হিস্টোরি, মানুষ কত মানুষ ডাকাতি করে তার বদনাম হয়, আর এটা একদম ইতিহাসের কথা, সত্য ঘটনা। এই কাহিনী শুনলে আশা করি আপনাদের অনেক জ্ঞান অর্জন হবে এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই কাহিনীটুকু ধীরে ধীরে আপনারা শুনুন। হাজার হাজার গরিব মানুষ লাঠি লইয়া হইল বেহুর জেলখানা ভেঙে ফেলতে চায়, মিছিল করে বলে তারা বেনজি বাই ডাকাইত নয়, আমগরে সাহায্য করে তাড়াতাড়ি ছেড়ে দেন তাহায়। চতুর্দিকে খবর পাইল বেনজিরে ধরা পড়লো, হাজার হাজার লোক আসতেছে ভাই, সরকারি পুলিশ আইসা ফিরাইতে যে পারে নাই, দুঃখের মুখে একই কথা, বেনজিরে ছাড়তে হবে তাই। সরকারে দেখিয়া তখন এইটাই আবার কেমন গঠন, কেমনে হলো আমি বুঝি না। সরকারে দেখিয়া তখন এইটাই আবার কেমন গঠন, কেমন হলো আমি বুঝি না। বেনজিরে বড় ডাকাত ধরা পড়লো এখন, তাহার জন্য মিছিল করে জানতে হবে সকল ঘটনা।
সরকারে ঘোষণা দিছে ছেড়ে দিমু বেনজিরে, 7 দিন সময় চাই যে এখন। সরকারের কথা শুনে পাবলিক গেল চলিয়া, গোপনেতে নিল তারে, ও বাইরে শুনতে ঘটনা। সরকারে যে জিগায় তারে, ও বেনজি কই তোমারে কেন তুমি করলা ডাকাতি? সত্য করে বেঙ্গে বলো গোপন তুমি রেখো না, কি কারণে লক্ষ লোকে তোমার জন্য কান্দে সকলায়? সরকারে যে জিগায় তারে, ও বেনজি কই তোমারে তুমি কেন করলা ডাকাতি? সত্য করে বেঙ্গে বলো গোপন কিছু রেখো না, কি কারণে লক্ষ লোকে তোমার জন্য কান্দে সকলায়? বেনজিয়ে কয় বাঙ্গিয়া, অভাবেতে মানুষ কইরা খানা পানি খাইতে পারে না। মানুষেরও দুঃখ দেখা প্রাণে আমার সইল না, ডাকাতি করিয়া আমি সকল টাকা দেব বিলাইয়া। আমার যত টাকা খেয়ে আমি ডাকাত, আমার টাকা খেয়ে আমি ডাকাতি যে করি, আমি সকল কথা বলবো খুলিয়া। এই শুনিয়া খালাস দিল, সোনের মেডেল পাই তখন, বুঝাইয়া দিল তখন, ডাকাতি আর কইর না কখন। তার মুখের কথা সরকার শুইনা আশ্চর্য হয়ে গেল। তখন তারে স্বর্ণের মেডেল গলায় পরায় দিয়া, তখন সরকার তারে বুঝাই দিলে যে দেখো বেনজি, এই কাজটা তুমি যতই ভালো করো কিন্তু এটা অন্যায়, এটা মানুষের কাছে অন্যায়। তুমি আজ থেকে এই কাজ ছেড়ে দাও। এই দেশের মধ্যে, আমার এই দেশের মধ্যে যত গরিব আছে সেইটার ব্যবস্থা আমি নিজেই এখন দিব। তুমি এই কাজ আজ থেকে একদম তবা করে বাতিল করো। তখন সরকার তাকে স্বর্ণের মেডেল দিয়া খালাস দিয়া দিল। আমার কাকাকে আমি ডাকাতি যে করি, আমি সকল কথা বলবো খুলিয়া। এই শুনিয়া খালাস দিল, স্বর্ণের মেডেল দেখো বুঝাইয়া দিল তখন, ডাকাতি আর কইর না কখন। এমন ডাকাইত হইতে পারলে দুনিয়াতে রেকর্ড থাকে, এমন ডাকাইত হওয়া বড় দায়। বর্তমানের ডাকাইত যারা গরিবের জন কেড়ে নেয়, সরকারে দরিয়া তারে যাবজ্জীবন জেলে দেয় কখন। কি বলবো ডাকাইতের কথা, কথা শুনলে ঘুরে মাথা। 10 টাকা পাইলে লইয়া যায়, চাঁদাবাজি করে কত দোকানপাট ভাঙ্গিয়া লায়। ডাকাইতের বয়ে কত ঘরের বাহির হওয়া নাহি যায়। কি বলবো ডাকাইতের কথা শুনলে ঘুরে আমার মাথা। 10 টাকা পাইলে লইয়া যায়, চাঁদাবাজি করে কত দোকানপাট ভাঙ্গিয়া লায়। ডাকাইতের বয়ে কত ও বাহির হওয়া নাহি যায়। কম জাত কমিনের গরো, এমন ছেলে লইছে জন্ম, রাস্তায় ঘাটে দরিয়া পালায়।
মানুষ মাইরালায় কি বলিব তাদের কথা ও বাইরে বলা নাহি যায়। কম জাত কমিনের গড় এমন ছেলে লইছে জন্ম রাস্তায় ঘাটে দরিয়া পালায়। টাকা যদি না পাই তারা কত মানুষ মাইরালায় কি বলিব তাদের কথা ও বাইরে বলা নাহি যায়। এই পর্যন্ত ইতি দিয়া ডাকাইতে রোজারি গাইয়া এখন আমি বিদায় হইয়া যাই। এই পর্যন্ত ইতি দিয়া ডাকাইতে রোজারি গাইয়া এখন আমি বিদায় হইয়া যাই। গাজীপুরে জেলায় বাড়ি কালীগঞ্জ থানায় ভাই নামটি আমার বকুল সরকার ও দোয়া করিবেন সবাই। এই পর্যন্ত ইতি দিয়া ডাকাইতে রোজারি গাইয়া এখন আমি বিদায় হইয়া যাই। গাজীপুরে জেলায় বাড়ি কালীগঞ্জ থানায় ভাই নামটি আমার বকুল সরকার ও দোয়া করিবেন সবাই। এই ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় হবিগঞ্জ মিউজিক জংকার মিউজিক সেন্টার। আপনারা স্মরণ রাখবেন এই ক্যাসেট নকল কোরআনিশের এবং আপনারা এই ক্যাসেট শুনে আশা করি আপনাদের অনেক মন পরিবর্তন হওয়া আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে। এই কাহিনীটুকু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই পর্যন্ত ডাকাইত বেনজির জারি গাইয়া এখন আমি শেষ করিলাম। আমার সাথে যারা সঙ্গীত দিয়া সাহায্য করেছেন ওনারা হলেন বাংলার শ্রেষ্ঠ বাউল সঙ্গীতের জন্য ওনারাই সর্বশ্রেষ্ঠ, তাদের তুলনায় আমি না। যিনি দোতরা বাজিয়েছেন ওনার নাম বাংলার শ্রেষ্ঠ দোতরা বাজক মোহাম্মদ আব্দুল রব মাস্টার, এবং যেই ব্যক্তি আমার সাথে বেহালা বাজিয়েছেন ওনার নাম উনি যা হোক এই পর্যন্ত ইতি দিয়া ডাকাইতে রোজারি গাইয়া এখন আমি বিদায় হইয়া যাই। গাজীপুরে জেলায় বাড়ি কালীগঞ্জ থানায় ভাই নামটি আমার বকুল সরকার ও দোয়া করিবেন সবাই।